অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশন একটি উদ্দেশ্যপ্রণীত ষড়যন্ত্রমূলক নীল নকশার নির্বাচন করার যে ষড়যন্ত্রের যে ঘোষণা নির্বাচন কমিশন আজকে দিয়েছে, সেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি। আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের ভোটাররা এবং বাংলাদেশের জনগণ তারা ভোট কেন্দ্রে ভোট দিতে চান, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এবং আওয়ামী লীগ হলো রাজনৈতিক দল, এমন একটি বৃহৎ রাজনৈতিক দল, আপনি বলতে পারেন সর্ববৃহত্তম রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল। সেই দলটি নির্বাচন করতে পারবে না, তাকে নিষিদ্ধ করা, তাকে নির্বাচন কমিশন থেকে তার এজেন্ট তাকে নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থাতে যে নির্বাচনটা করার ষড়যন্ত্র হচ্ছে, সেই নির্বাচনে তো বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না। কারণটা হলো, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উনি প্রত্যয় ঘোষণা করেছেন, এবং আমরা সকলে দলের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। অনেক বাধা বিপত্তি, এমনকি সামরিক শাসক, স্বৈর শাসকের অধীনেও কিন্তু নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াই নেই। এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস। এবং সেই সকল নির্বাচনেও বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর উপর আস্থা রেখে ভোট দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে আস্থা রেখে ভোট প্রদান করে বিজয়ী করেছে। সে বিজয়ের ইতিহাস আছে এবং এটা সকলেই জানা আছে। তো এরকম একটি অবস্থার ভিতর দিয়ে আওয়ামী লীগকে বাদ রেখে, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে বাদ রেখে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতাকামী মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে নষ্ট করে বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধীদেরকে নির্বাচনে নামমাত্র নির্বাচনের নামে নির্বাচনী নাটক করার যে প্রহসন করা হচ্ছে, সেটা দেশবাসী বুঝে গিয়েছে। যে কারণে শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক গগনেও কিন্তু বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা বারবার ব্যক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমা থেকে আরম্ভ করে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছে সকলেই, এমনকি বাংলাদেশের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র থেকে আরম্ভ করে সবাই কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে। বারবার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। বাংলাদেশের জনগণ চায়, আওয়ামী লীগ চায়, আওয়ামী লীগের মতো বৃহত্তম রাজনৈতিক দল এখনো আমরা মনে করি যে আমরা নির্বাচনে বিশ্বাসী এবং বিশ্বাস করি যে যারা রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে দখল করে রেখেছে, আঁকড়ে রেখেছে, এদেরকে বিদায় করে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দরকার। অনতিবিলম্বে যেই নির্বাচনে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। যারা বিরোধী দলের ভূমিকায়, যারা দ্বিতীয় অবস্থানে থাকবে, তারা বিরোধী দলের ভূমিকায় থেকে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিচালনায় তারা কাজ করবে। এটাই তো গণতন্ত্রের রীতি। আর বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার দায়িত্ব নিয়ে তথাকথিত দখলদার ইউনূস সরকার এখন একটি পক্ষকে, স্বাধীনতা বিরোধী পক্ষকে, দেশ বিরোধী শক্তিকে ক্ষমতায়নের মধ্য দিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগতা, গোষ্ঠী স্বার্থ এবং দেশ বিরোধী গোষ্ঠীকে, বাংলাদেশ বিরোধী এই গোষ্ঠী এক হয়ে আজকে জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তা দেশকে এবং জাতিকে অস্থিতিশীল করে তুলছে এবং আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সুতরাং এই নির্বাচন আমরা চাই না, দেশবাসী চায় না। আমরা চাই অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে এবং বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থিত দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচন আমরা চাই। আমরা এখনো আশাবাদী, আমরা নির্বাচনে বিশ্বাসী।
আমরা নির্বাচন করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগণের ভোট চাইব, জনমতের উপরে আমরা আস্থা রেখে বিশ্বাস রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সেক্ষেত্রে যত ধরনের অন্যায়ভাবে অবৈধভাবে নির্বাচনী বাধা সৃষ্টি করা হয়েছে, অবৈধভাবে সকল বাধা দূর করে একটি সুন্দর অবাধ সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আর সেই নির্বাচন যদি না করা হয় সেক্ষেত্রে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে জনমত প্রতিফলিত হবে না। এটাই হলো বাস্তবতা। মানে নাসিম, আপনার কথায় আমরা যেটা বুঝতে পারলাম, এক নম্বর হচ্ছে এই নির্বাচনী তফসিল যেটা আপনাদের বাদ দিয়ে করার চেষ্টা হচ্ছে, যে তফসিলকে আপনারা প্রত্যাখ্যান করছেন। আপনারা ইলেকশন চান, ইলেকশনে অংশগ্রহণ করতে চান, আপনারা ইউনূস সরকারের অধীনে কোন ইলেকশনে অংশগ্রহণ করবেন না। আপনারা ইলেকশন করতে চান শেখ হাসিনার সহ আপনাদের ক্যান্ডিডেটরা ইলেকশন করতে পারবে এমন একটা ইলেকশন আপনারা চান, এবং একটা এই ইউনূস গভর্নমেন্ট না, ইউনূস গভর্নমেন্টকে যেতে হবে এবং দল নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার, তার অধীনে আপনারা ইলেকশন চাচ্ছেন, তাই তো? একই কথা, সত্য কথা, এবং এটাই হলো বাস্তবতা। এবং এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা মনে করি এ ধরনের ঘোষণা অতীতে আমরা বহু দেখেছি। বহু স্বৈরাচারী শাসকরা নানাভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করে। এমনও ইতিহাস আছে, সাক্ষ্য আছে যে 4বার 5বার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, তারপরও কিন্তু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। এবং একটি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের সাথে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার জন্য, স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য, জনস্বার্থে এই কারণের নির্বাচনই তো আমরা সর্বাগ্রে আমরা আশা করি, প্রত্যাশা করি। এবং এই নির্বাচনের জন্য এই তথাকথিত নির্বাচন কমিশনের এই ঘোষণাকে বাতিল করা এবং অবৈধ দখলদার অনির্বাচিত সরকারকে হটিয়ে সরিয়ে একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে যেটা করা যায় সেই সরকারের অধীনেই তো একটি সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে, যেখানে আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক দল স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ সেই ভোটে আনন্দের সাথে সেই ভোটে অংশগ্রহণ করবে, একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে এবং মানুষ আবার ঘুরে দাঁড়াবে, স্বপ্ন দেখবে, দেশের মানুষ নিজের মর্যাদার, নিজে আত্মমর্যাদাশীল জায়গায় আবার ঘুরে দাঁড়াবে। সাম্প্রতিক অনেকগুলা জরিপ বিভিন্ন রকম বাবা এসেছে, সেটা সব জরিপ সর্বশেষ আজকে সম্ভবত আজকেই গত আন্দোলনে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সমর্থক একজন সাংবাদিক আমাদের সহকর্মী মাসুদ কামাল, তিনিও তার জনপ্রিয় চ্যানেলে একটা অনলাইন জরিপের মাধ্যমে তিনি দেখিয়েছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে যাচ্ছে। তারপরও সবকিছু অবজ্ঞা করে, চোখ বন্ধ করে, কান বন্ধ করে এই যে সরকার একটা ইলেকশন করে ফেলতে চাচ্ছে, এটা দেশকে কোথায় নিয়ে যাবে আপনার মনে করেন? দেখুন, যেখানে মানুষকে আস্থার জায়গাটা তৈরি করতে হয়, জনগণের মাঝে স্বপ্ন তৈরি করতে হয়, আকাঙ্ক্ষা তৈরি করতে হয়, একটি সুষ্ঠু নির্বাচন যেখানে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে, তার পছন্দের দলকে, তার আস্থা যে দলের প্রতি আছে তাকে ভোট দিবে, সেই পরিবেশটা সৃষ্টি করা হলো প্রথম ও প্রধান দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের। সেই জায়গাটিকে পাশ কাটিয়ে যে নির্বাচন করার যে প্রক্রিয়া শুরু হলো, এটার মানেই হলো নির্বাচনকে ভণ্ডুল করা, নির্বাচনকে না করা, অথবা নির্বাচনের নামে
এমন একটি তথাকথিত নির্বাচন করা যার ভিতর দিয়ে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করা। তো কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করার নির্বাচনে করার অর্থটাই হলো দেশের মানুষকে বিপদে ফেলে দেওয়া, দেশের মানুষকে অনিশ্চিত পথে এগিয়ে দেওয়া। একটি রাষ্ট্র, একটি দেশ, আমাদের বাংলাদেশ, এদেশের মানুষের ঐতিহ্যগতভাবেই আমরা শান্তিতে বসবাস করতে বিশ্বাসী। আমাদের দেশের মানুষরা ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে, পাহাড়ি জনজাতি গোষ্ঠী যারা আছে সবাই মিলে শান্তিতে দেশের মানুষ থাকতে চায়, বসবাস করতে চায়। এটা আমাদের ঐতিহ্য। এখানে হানাহানি নাই, এখানে যুদ্ধ নাই, এখানে জিজ্ঞাসা নাই। কিন্তু বর্তমান সরকার দেশের ভিতরে একটা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। ওরা এনজিও সরকার, তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, কিন্তু রাজনীতিকে ধ্বংস করা, রাজনীতিবিদদেরকে চরিত্র হনন করা, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, ক্যাঙ্গারু কোর্টে রায় দিয়ে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, যেটাকে বাংলাদেশের মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক দুনিয়া কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে এবং সবাই মনে করে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, এর কোনো বৈধতা নাই। এটাই হলো বাস্তবতা, সাংবিধানিক বৈধতা নাই। এইভাবে কোনো যুদ্ধ অপরাধীদের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, সেই আদালতের, আর যাই হোক, আওয়ামী লীগের সভাপতিকে, জাতির পিতার কন্যাকে এই আদালতে বিচার করতে পারে না। এবং কারা এই আদালতের বিচারক, কারা এই আদালতের প্রধান আইনজীবী, তারা সকলেই যুদ্ধ অপরাধীদের সাথে সম্পর্কযুক্ত, অনেকে রাজনৈতিকভাবে সম্পর্কযুক্ত। এই আদালত কোনো সুষ্ঠু, কোনো ন্যায় বিচার এখানে হতে পারে না এবং হয়ও নাই। তো এই অবস্থার ভিতরে নির্বাচন দিয়ে, যে সরকারের নিজেদের বৈধতা নাই, যে সরকার নিজেদের প্রতি, তাদের প্রতি জনগণের আস্থা নাই, সেই সরকার একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করার জন্য, একটি গোষ্ঠীকে নির্বাচিত করার জন্য যে নির্বাচন ঘোষণা করা হচ্ছে, তার প্রতি মানুষের অনাস্থা, বিরক্ত, যেটা আমাদের দেশকে, দেশের মানুষকে হতাশার ভিতরে ফেলে দেবে, নৈরাজ্যের দিকে ফেলে দেবে। এবং একটি দেশের মানুষ যদি, প্রধান মেইন স্ট্রিম জনগণ যখন, মেজরিটি অংশ যখন হতাশায় পড়ে যাবে, যখন তারা কোনো স্বপ্ন দেখবে না, তখন দেশের অবস্থাটা, পরিণতিটা কি হবে? এই অবৈধ সরকার এবং এই অবৈধ সরকারের গঠিত নির্বাচন কমিশন, এরা কোনো জনগণের এবং রাষ্ট্রের কল্যাণ, মানুষের কল্যাণের কাছে এরা দায়বদ্ধতা নেই। যে কারণে তারা তাদের স্বার্থের জন্য, তাদের ইচ্ছার চরিতার্থ করার জন্য, বাস্তবায়নের জন্য তারা যা খুশি তারা তাই করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ এটা, এদের এই অপকর্মকে, এদের এই নীল নকশা বাস্তবায়ন করতে দিবে না। আমরা বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ধরনের ভুয়া নির্বাচন, এই ধরনের বিতর্কিত নির্বাচন, ক্ষমতাকে, রাষ্ট্র ক্ষমতাকে দখল করার যে নির্বাচন, খণ্ডিত নির্বাচন, সেই নির্বাচনকে বাতিল করা, বানচাল করা, অথবা সেই নির্বাচন থেকে, ভোট কেন্দ্রে যাওয়া থেকে দূরে থাকার মধ্য দিয়ে অনাস্থা প্রকাশ করবে। এটা আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের জনগণের কাছে যেমন আশা করি, সেই এমনই আর রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগের ভোটাররাই শুধু যাবে না, দেশবাসী এবং যারা বাংলাদেশের সচেতন নাগরিক, তারাও এই নির্বাচন থেকে সরে দাঁড়াবে। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আহ্বান থাকবে। আমি আশা করি 2024-এর 5 আগস্টের যে জঙ্গি হামলায় আপনার যে তছনছ অবস্থা ছিল, এই 17 মাসে
আপনারা যে এইভাবে ঘুরে দাঁড়াবেন, এটা অনেকেই ভাবতে পারে নাই। এর জন্যই কি কয়েকটা রাজনৈতিক দল তারা দাবি জানাচ্ছে, আজকে জামাতে ইসলামী নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ঢাকায়, এবং তারা দাবি জানিয়ে আসছে কোনোভাবে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে। মানে হচ্ছে মানুষ ভোট দিতে পারলে, ভোট দিতে আপনাদের ভোট দিয়ে ফেলবে, এইটাকে টার্গেট করেই কি সবার এই কি দাবি আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে? মূলত দাবি হলো একটা, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তারা জানে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে পর্যায়ে আছে, তাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ জয়ী হবে এবং বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশটি আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে। সে কারণে আওয়ামী লীগের বাইরে রেখে তারা নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সে কারণে দেখুন গত 16 মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী, জঙ্গি এবং অস্ত্রধারী সকল অপশক্তি এক হয়ে মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এখনো চালাচ্ছে। কারাগারের ভিতরেও আমাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিপক্ষে মিথ্যে মামলা দিয়ে আজকে কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা গৃহহারা। আজকে লক্ষাধিক নেতাকর্মী কারাগারে বন্দী, কয়েক শত নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদেরকে ইনডেমনিটি দিয়ে রক্ষা করা হয়েছে, আর যারা হত্যা করেছে তাদেরকে আইন দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য সব রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয়েছে। এরকম একটি এরকম ভাবে যেখানে আইনের শাসন নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, বিচার নাই, বাক স্বাধীনতা নাই, গণতান্ত্রিক মূল্যবোধের কোনো মূল্য নেই, গণমাধ্যমের কথা বলার কোনো সুযোগ নাই, গণমাধ্যমগুলো বাংলাদেশে সব দখল করে নিয়ে যাওয়া হয়েছে, আইন আদালত বিচারালয় সেগুলো মব সন্ত্রাসীদের দখলে। এরকম একটি অবস্থার মধ্য দিয়েও বাংলাদেশের মানুষ কিন্তু তারা বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন তিনি বাংলাদেশের মানুষের, মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের তিনি একমাত্র অধিকার রক্ষা করার জন্য, স্বার্থ রক্ষা করার জন্য যোগ্য এবং নিরাপদ মানুষ, তাকে ফিরিয়ে আনা দরকার। তারা মুখ খুলেছেন এবং ব্যবসায়ী থেকে আরম্ভ করে মধ্যবিত্ত পেশাজীবীরা তারাও একই কথা বলছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এই দখলদার গোষ্ঠী, এই জঙ্গিবাদী গোষ্ঠী যারা রক্তক্ষয়ী অভ্যুত্থানের সাথে, সন্ত্রাসী অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, তারা ভেবেছিল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, কিন্তু তারা সেটা পারেনি, তারা ব্যর্থ হয়েছে, জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই কারণে তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে, আওয়ামী লীগকে বিচার করবে, আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বিচার করবে, মামলা দিবে, সাজা দিবে, ক্যাঙ্গারু কোর্টের মধ্যে সাজা দিয়ে আওয়ামী লীগ আর কোনোদিন যাতে দাঁড়াতে না পারে। এই কারণে তারা তড়িঘড়ি নির্বাচন কমিশন করে তারা হঠাৎ করে ঘোষণা দিয়েছে। যখন সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো বলা শুরু করেছে আওয়ামী লীগের মতো দলকে নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, তখনই তারা আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য আরো ক্রেজি হয়ে উঠেছে। তা আমি মনে করি তাদের এই আওয়ামী লীগ না বাবাদিন, এখানে শুধু আওয়ামী লীগ না, এই কোর্টের অ্যাপ্রোচে বোঝা গেল শুধু শেখ হাসিনাকে বিরুদ্ধে ব্যবস্থা না, বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য যাতে আগামীতে নির্বাচন করতে না পারে তেমন কিন্তু সবার চেষ্টা সেটা। এখানে অনেক লোকজন লিখছেন আপনার উদ্দেশ্যে, তারা বলছেন আওয়ামী লীগ কিছু কর্মসূচি, 3 দিনের কর্মসূচি ঘোষণা করা আছে, আজকে মশাল মিছিল ছিল এবং আগামী পরশুদিন লকডাউন। জি, এরা সবাই মিলে বলছেন যেটা এই যেহেতু তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনাদের কোনোভাবে তারা নির্বাচনে অংশ নিতে দিবে না, কাজে তো পুতু একটা শব্দ পুতু লিখেছেন যে এইসব আন্দোলন কর্মসূচি কথাবার্তা বাদ দিয়ে এই তফসিল এইভাবে যারা ইলেকশন করতে চায় তাদেরকে কিভাবে আপনারা প্রতিহত করবেন সেই ব্যাপারে তার কর্মসূচি চায়, শুধু বর্জন বললে তারা শুনবে না সেটা।
শুনুন, যারা এই কথাটা বলেছে তারা বলতে পারে, কারণ তারা এই সরকারের অত্যাচার, অবিচার, অন্যায় কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ। তারা চায় প্রতিশোধ নিতে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিহিংসাপরায়ণ মানুষ। তিনি যে কাজগুলো করেছে তার প্রতিহিংসাপরায়ণ মানসিকতার কারণে এখন অধিকাংশ মানুষ এই সরকারের এই অন্যায় কাজের বিরুদ্ধে লড়াই করতে চায়। তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় সে ধরনের কর্মসূচি তারা আমাদের কাছে আশা করে, এবং তাদের যে ইচ্ছা, তারা যেটা চায় সেটা যথার্থই। আমি তাদের ইচ্ছার প্রতি আমি সম্মান রেখে বলতে চাই যে আমরা এই দখলদার সরকারের অধীনে নির্বাচনে তো আমরা নির্বাচন করতে চাই না, আমরা করবও না। আমরা চাই একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্যই আমাদের আন্দোলন। এবং আন্দোলনের ভিতরে মূল উপাদানটাই হলো অবৈধ দখলদার ইউনূস সরকারের পতন ঘটানো, বিদায় দেওয়া, এবং একটি স্থিতিশীল নির্বাচনের জন্য, সাংবিধানিক নির্বাচনের জন্য আমাদের কর্মসূচি দেওয়া। আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছে, জনগণ প্রস্তুত আছে, কিন্তু আমরা তো চাইলেই আমরা তো আঘাত হানতে পারি না, আমরা তো রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যেতে চাই না। আমরা মনে করি এখনো সময় আছে এই সব কিছু সমস্ত কিছুকে বন্ধ করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা বলতে চাই এই সরকার, এই অবৈধ সরকার অনন্ত বিলম্বে বিদায় করে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকালকে আমরা বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে, এবং 13 তারিখে ঢাকা সহ সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এই সবগুলো কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচি। এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে, পালনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আরো ঐক্যবদ্ধ করতে চাই। জনমতকে এই অবৈধ দখলদার সরকার, এই দখলদার সরকারের তথাকথিত বিতর্কিত নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার, প্রতিবাদ, নিন্দা জানাই, এবং তাদের বিদায় নিয়ে একটি দল নিরপেক্ষ সরকার গঠনের মধ্য দিয়ে তারা যে নির্বাচন কমিশন অংশ করবে, সেই নির্বাচন কমিশন আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এটা একটা অন্যায়। আওয়ামী লীগের নির্বাচনের কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে, আওয়ামী লীগের নৌকা প্রতীককে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই সকল কর্মকাণ্ডের থেকে এই দখলদার সরকারকে বিদায় করে আমরা এই সকল অন্যায়ের প্রতিকার চাই, এবং দেশবাসী এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এবং জনগণকে আমাদের আহ্বান থাকবে আরো সক্রিয়ভাবে, তীব্রভাবে আমরা গণ আন্দোলন করে তুলব, যাতে অচিরেই এই অবৈধ দখলদার সরকার সহ এই নির্বাচন কমিশন সমস্ত কিছু কার্যক্রমকে বন্ধ করে বিদায় নিবে, এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়িত হবে। জনগণ যেটা চায় শান্তিপূর্ণ একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কা নিয়ে অংশগ্রহণ করবে। জনগণের অভিমত অর্থাৎ জনগণের মতামত সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হোক, এটা আমরা চাই। তার বাস্তবায়নে আপনার বক্তব্য স্পষ্ট। শুধু এই ইউনূস সরকার না, এই ইলেকশন কমিশন যারা আপনার নিবন্ধন বাতিল করেছে, যারা তালিকা থেকে নৌকা সরিয়ে নিয়েছে আপনাদের প্রতি, ইলেকশন কমিশনটাকেও আপনারা ওন করেন না। নতুন সরকার আসবে এবং নতুন ইলেকশন কমিশন হবে, যেখানে আওয়ামী লীগ সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেইটার জন্য সবাই চাচ্ছে সেই কর্মসূচি যাতে তাদেরকে বাধ্য করতে পারেন আপনারা। আমরা শুধু আমাদের দাবি দেওয়া গেল, গতকালকে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এই দখলদার সরকারের যত কর্মকাণ্ড, আমাদের যে রাজবন্দীদের মুক্তি দিতে হবে, ক্যাঙ্গারু কোর্ট সহ অবৈধ আদালতের অবৈধ মামলা এবং যে অবৈধ রায়গুলো হয়েছে সব কিছুকে বাতিল করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এবং একটি সুষ্ঠু ধারার নির্বাচনের লক্ষ্যে
আমরা চাই সেই ধরনের একটি দল নিরপেক্ষ সরকার গঠিত হবে এবং তার মধ্য দিয়েই আমরা বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, জনগণ ভোট দিবে। জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা, জনমতের প্রতি আমাদের আস্থা আওয়ামী লীগের আছে এবং আওয়ামী লীগ বিশ্বাস করে যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হলে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ সে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না, সেটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। এবং সেই নির্বাচন যাতে জনগণ যাতে অংশগ্রহণ না করতে পারে তার জন্য আমরা আরো কঠোর এবং শক্ত কর্মসূচি আমরা ঘোষণা করব। আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র আন্দোলন করে তোলার জন্য, নির্বাচন থেকে সরে দাঁড়াবার জন্য, নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট না দিতে যাওয়ার জন্য জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে এবং জনগণ তার দায়িত্বশীল জায়গায় থেকে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে চাইলেই কোনো দখলদার শক্তি, কোনো অশুভ শক্তি, কোনো দেশবিরোধী শক্তি সকল জনগণকে বারবার বিভ্রান্ত করতে পারবে না। সময় এসেছে, এই সরকারের বিদায়ের ঘন্টা বেজে উঠছে। আমি মনে করি অচিরেই এই অবৈধ দখলদার সরকারের পতন ঘটবে এবং তাদের সকল অবৈধ কর্মকাণ্ডের বিচারের জন্য জনগণের আদালতে এবং আইনের আদালতে তাদেরকে মুখোমুখি হতে হবে এবং জনগণ তাদের বিচারের রায় দেখেই বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং সাংবিধানিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এটা জনগণের দৃঢ় প্রত্যাশা। জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে 2008 সালে দেখা গেছে যে ঘোষণার পরে 5 বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। 2006 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন 2007 সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনের আগেই 111 সরকার এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদী এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর
জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই এর যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষে বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকেই কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এইসব আপডেট জানান তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে, আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন। তারপরে ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান এই 3 উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এরা 4 জন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক এটা সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই, এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি তার প্রশাসন আরো 2টো মহল এর পেছনে জড়িত আছে যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে চাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখছি যে 3 বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে
মিটিং করছেন, কি আলোচনা করছেন তারা, এটা একটু। এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি, তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা। আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম। এর মধ্যে আশাবাদী এবং হতাশ হওয়ার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো দেখতে হবে, এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। আজ এ